আচ্ছা, সো এখন আমরা আমাদের সলিউশনটা শুরু করি। ফার্স্টে তোমাদের পেপার 1 এর মধ্যে কোন কোন কোশ্চেন গুলাতে স্পেসিফিক প্রবলেম ফেস করছো আর সামথিং ওগুলা বললে পরে তখন আমরা ওই কোশ্চেন গুলা দেখবো। হ্যাঁ, ওয়ানের বি এর 3 মার্কস 3 নাম্বারটা একটু দেখো তো। আচ্ছা, 1B3, সো কোশ্চেন নাম্বার 1B3 যে suggest why the maximum recommended current is lower when the cable is coiled up. এখন কেবলটা কয়েল আপ করা থাকলে কি হয়, যে এখানে আমাদের দেখো কি বলতেছে, এখানে ওয়ার্নিং লেভেলের মধ্যে একটা জিনিস লেখা, কি জিনিস লেখা, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পাওয়ার when fully extended তখন হলো 2400 ওয়াট হলো পাওয়ার আর 240 ভোল্ট, আর when the cable is coiled up তখন ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পাওয়ার হলো 700 ওয়াট আর ভোল্টেজ হলো 240 ভোল্ট। সো এখন বলতেছে কয়েল আপ করলে পরে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল আর ম্যাক্সিমাম রেকমেন্ডেড কারেন্ট কেন কম। তা এখন এখানের মধ্যে দেখো যে যখন নাকি কি করবে, কয়েল আপ করবে, তো তখন কি লেন্থ অফ দা ওয়্যার ওখানের মধ্যে কি বাড়বে নাকি কমবে বলতো? যখন নাকি কয়েল আপ করে ফেলবে, যখন নাকি পেঁচায় ফেলবে, তো তাহলে লেন্থ অফ দা কয়েল কমে যাবে না বলতো রুমু? হ্যাঁ। তো তাহলে লেন্থ যদি কমে যায় তো তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে না? হ্যাঁ। তো তখন ওইটার ভিতর দিয়ে যদি বেশি কারেন্ট ফ্লো করে তো তখন কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য এটা বেশি গরম হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তো তাহলে পরে যখন নাকি ওরকম কয়েল আপ করে রাখবে তখন বেশি কারেন্ট ফ্লো করলে কি হবে, ওইটা ওভারহিট হয়ে যাবে বা ওইটা গরম হয়ে যাবে। তো তাহলে ওইটাকে প্রিভেন্ট করার জন্য when the cable is coiled up we will use low amount of current। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝতে পারছি। তো তাহলে এই যে এটা যে টু প্রিভেন্ট দ্য কেবল ফ্রম ওভারহিটিং অর OWTTE, এটা কি ওয়ার্ডস টু দ্যাট ইফেক্ট আর কি, ঠিক আছে? যে সেম একটা জিনিস তুমি অন্য ওয়ার্ডিং এ আর অন্য টার্মিনোলজি ইউজ করে বলতে পারো, তো তাইলে পরে তোমাকে মার্কস দিবে। আচ্ছা, তো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর এইটাতে একটা প্রবলেম ছিল। কোশ্চেন নাম্বার 1 এর বাকি কোনো কনফিউশন আছে? পেপার 1 কোশ্চেন নাম্বার 1 আমরা মেইনলি যেটা করতেছি, যারা পরে জয়েন করছো, যে পেপার 1 এর ফার্স্টে আমরা এখন তোমরা যে কালকে চেক স্ক্রিপ্ট গুলা পাইছো, এরপর মার্ক স্কিম গুলা পাইছো, তো তাহলে মার্ক স্কিমের সাথে তো চেক স্ক্রিপ্টের অ্যান্সার গুলি মিলাইলা, দেন দেখলা যে কোন কোন জায়গায় কি ভুল গেছে। মার্ক স্কিম দেখে নিজে নিজে কয়টা জিনিস বুঝতে পারা উচিত, যদি তাও কয়টা জিনিস এরকম কনফিউশন থাকে দেন ওরকম বলবা। সো ওগুলা জিনিস আমরা ডিসকাস করব এখন, ওকে? ভাইয়া 6B টা একটু দেখবা? 6B, ওকে। 6B, each sound wave is emitted for a very short time. The reflected sound wave received at the boat lasts for a longer time. Suggest a reason for this. যে এখন এখানের মধ্যে বলতেছে কি, যে সাউন্ড ওয়েভ গুলা রিলিজ করতেছে, এখানের মধ্যে বেসিক্যালি সাউন্ড গুলা কি হয়, আমরা কন্টিনিউয়াসলি সাউন্ড গুলা রিলিজ করে না, বুঝছো? কি করব, উই উইল ডু সামথিং লাইক দিস। যে ফার্স্টে ব্যাপারটা এরকম, মনে করো এই যে এখানে তো শিপটা আছে, ওকে, এই হলো শিপ। তো শিপ থেকে আমাদের একটা ওরকম সাউন্ড প্রডিউসিং একটা ডিভাইস আছে, ওর আমাদের একটা স্পিকার আছে। তো এখন ওই স্পিকার দিয়ে আমরা কি করব, সাউন্ড জেনারেট করব। তো সাউন্ড আমরা মনে করো যে জাস্ট একটা সিম্পল একটা পালস, বুঝছো, জাস্ট ওয়ান একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করে আমরা কি করলাম, এটা ছেড়ে দিচ্ছি। সো জাস্ট বাটনটা অল্প একটু প্রেস করে কি করলাম, ওয়েভটা জেনারেট করলাম। দেন এই ওয়েভটা কি করবে, এই ওয়েভটা এরকম নিচে যাবে, সি বেডে হিট করবে বা কোন একটা রিফ্লেক্টিং সারফেসে হিট করবে, দেন এটা আবার ফেরত আসবে। তো এর জন্য বলতেছে কি, যে সাউন্ড ওয়েভটা তুমি কি করতেছো, অল্প টাইম ধরে ইমিট করতেছো, এন্ড দ্য রিফ্লেক্টেড সাউন্ড ওয়েভ রিসিভড এট দ্য বোট লাস্ট ফর আ লঙ্গার টাইম। তো এখন এখানের মধ্যে আমাদের রিজনটা কি, যে আমাদের ওয়েভটা কি করতে হয়, রিফ্লেক্টেড ওয়েভটা ইট গোজ অল দ্য ওয়ে ডাউন and hits the seabed or other reflecting surface, then ওখান থেকে আবার রিফ্লেক্ট করে সে কি করবে, উপরে আসবে, তাই না? সো এখন এখানের মধ্যে তার সময়টা কি লাগবে, এর জন্য বেশি লাগবে। বুঝতে পারছো? যে এখানের মধ্যে 6 এর বি তে কি বলতেছে আমরা দেখি মার্কসিমে,
এই যে রিফ্লেক্টেড ওয়েভটা কি করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডেপথ থেকে আসতেছে, বুঝতেছো? তো তাহলে ওইটার জন্য আমাদের সময়টা কি লাগবে, বেশি লাগবে রিফ্লেক্টেড ওয়েভের। যে এখানে শোল মানে কি মালিহা, শোল মানে কি? Shoal, a horde of fishes together. Very good. It's called a হ্যাঁ, shoal. এই যে আমাদের একটা গ্রুপ অফ ফিশ যে এই ফিডিং ফ্রেন্ডজি একটা গেম খেললে একসাথে। পরে, হ্যাঁ, একসাথে থাকে। হ্যাঁ ওই ফিডিং ফ্রেন্ডজি গেমটা থেকে এই টার্মটা আমি শিখছি যে শোল অফ ফিশ, যে ওরকম অনেকগুলা ক্লাস্টার করে অনেকগুলা ফিশ একসাথে থাকে। সো এখন ওই ফিশ গুলা তো স্পেসিফিক কোনো জায়গায় স্টেশনারি থাকে না, তারা তো কন্টিনিউয়াসলি এরকম মুভ করতে থাকে, বুঝছো? তো এখন এখানের মধ্যে কি হবে রুমু, ওই ফিশের ওই গ্রুপটা যখন যেখানে থাকবে ওদের গায়ে লেগে লেগে কি করবে, রিফ্লেকশন ফেরত আসবে। সো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ডেপথ থেকে ওরকম আমাদের রিফ্লেকশনটা ফেরত আসে দেখে আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হয় টাইমের মধ্যে। বুঝতে পারছো রুমু? হ্যাঁ, এই জন্য মানে একটা তাড়াতাড়ি হবে আর একটা দেরি করে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এরকম ব্যাপারটা হবে এরকম। দেখো যে মনে করো এটা হলো সি বেড, যে দিস ইজ দ্য সি বেড, দিস ইজ ইওর শিপ। নাও শিপ থেকে সি বেড পর্যন্ত তো ওয়েভটা যাওয়ার ট্রাই করবে, বাট ইন বিটুইন কোন জায়গায় যদি এরকম গ্রুপ অফ ফিশ থাকে, সো তখন কি হবে, সি বেড পর্যন্ত না যেয়ে এটা রিফ্লেক্ট করে ফেরত চলে আসবে, তাই না? আর যদি কোনো শোল অফ ফিশ না পায় এখানের মধ্যে, ইট উইল গো অল দা ওয়ে ডাউন দেন কাম অল দা ওয়ে আপ। তো তখন ওখানের মধ্যে সময় কি লাগবে, এক এক সময় এক এক রকম লাগবে। বুঝতে পারছো যে রিফ্লেক্টিং সারফেস এক এক সময় ডিফারেন্ট ডিফারেন্ট ডেপথে থাকে, তো এরকম আমাদের টাইমের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। আচ্ছা, এরপরে পেপার 1 এর আর কোন কোন কোশ্চেনে তোমাদের কনফিউশন আছে? বিয়ের একটু গ্রাফটা দেখাও। কি বলছো অপূর্ব, বুঝি নাই। 7 একটা গ্রাফ আছে না ওটা? আচ্ছা, 7 নম্বরের একটা গ্রাফ আছে, এটা কি এক্সপ্লেনেশনটা নাকি শেপ অফ দা গ্রাফের এই এক্সপ্লেনেশনটা? হ্যাঁ, পয়েন্টগুলো আচ্ছা, একটু আর কি। সো লেটস সি গ্রাফ রিলেটেড এই কোশ্চেনটা কি আছে। নিচে গ্রাফ ড্রয়িং এর হয়ে আছে। আচ্ছা, এখানের মধ্যে দেখো এটা তো টার্মিনাল ভেলোসিটির বেসিক এক্সপ্লেনেশন। ফার্স্টে এখানে খেয়াল করো, ইনিশিয়ালি when the skydiver just started to fall, তো তখন কি, তখন শুধু ওয়েট কাজ করতেছে তার বডির উপর, যে তখনও সে সিগনিফিকেন্ট কোনো ভেলোসিটি গেইন করে নাই। তো তাহলে ইনিশিয়ালি দ্য গ্রাফ ইজ লিনিয়ার and the velocity is increasing at the maximum rate. How can we say that? Because the gradient is maximum. তো ইনিশিয়ালি গ্রেডিয়েন্টটা হলো ম্যাক্সিমাম। কেন? বিকজ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ ম্যাক্সিমাম। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স? দ্য ওয়েট। এখন এই যে সে নিচে নামতেছে, এখন কি হবে, সে একটা ভেলোসিটি গেইন করবে। ভেলোসিটি তো আমরা গ্রাফ থেকেই দেখতেছি যে ভেলোসিটি বাড়লো। তো ভেলোসিটি বাড়লে কি হবে, এখন একটা ড্র্যাগ ফোর্স অর এয়ার রেজিস্ট্যান্স কাজ করা শুরু করবে। কোন দিকে কাজ করবে? এয়ার রেজিস্ট্যান্স অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। তো এখন ওয়েট ফার্স্টে যা ছিল এখনো ওইটাই আছে, কিন্তু এয়ার রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে ভেলোসিটির সাথে ইনক্রিজ করতেছে। সো আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কি হবে, কমে যাবে। উই নো দ্যাট আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি কমে যায়, তো তাহলে অ্যাসেলারেশনও কমে যাবে, which can be shown or which can be seen from the shallowing up of the graph, যে গ্রাফের গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? তো the gradient is decreasing, which is implying that acceleration is decreasing. Why does the acceleration decrease? Because unbalanced force is decreasing. Why is the unbalanced force decreasing? Because drag force is increasing. বুঝতে পারছো? তো এখন এটা হইতে হইতে ইভেন্চুয়ালি কি হবে, এক সময় the drag force will balance the weight. Eventually the drag force balanced the weight. So তাহলে unbalanced force হয়ে গেল 0। তো এখন অ্যাসেলারেশনও হয়ে যাবে 0। অ্যাসেলারেশন যদি 0 হয়ে যায় মানে ভেলোসিটি চেঞ্জ হবে না, which means the velocity will become constant. তো তাহলে এই ব্যাপারগুলাই বলার কথা। লেটস সি 7b তে তারা গ্রাফের এক্সপ্লেনেশন কি বলছে। এই যে ফার্স্টে ওয়েট হলো আমাদের
রেজাল্টেন্ট ফোর্সটা যেটা নিচের দিকে কাজ করতেছে, সো ফার্স্ট এর দিকে অ্যাসেলারেট করলো, কিন্তু স্পিডের সাথে সাথে ড্র্যাগ বাড়লো, তো তাইলে পরে রেজাল্টেন্ট ফোর্সটা কমায় দিল, তো তাহলে অ্যাসেলারেশন কমে গেল, ইভেন্চুয়ালি ফোর্স গুলো ব্যালেন্স হয়ে গেল, ফাইনালি টার্মিনাল ভেলোসিটি রিচ করলো। বুঝতে পারছো অপূর্ব? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। স্যার হ্যাঁ স্যার, 1B3 টা একটু বলবেন। 1B3 এটা ফার্স্টে বলেছি। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো যে তুমি যখন নাকি এরকম কয়েল আপ করবা, হ্যাঁ, কয়েল আপ করলে পরে কি তোমার ওখানের মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে একটা চেঞ্জ আসবে। সো নাও ওইটার ভিতর দিয়ে যদি বেশি কারেন্ট ফ্লো করে, হোয়াট উইল হ্যাপেন, বেশি কারেন্ট ফ্লো করলে পরে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার বেড়ে যাবে না, তো তাহলে কেবলটা অনেক বেশি কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, যেটা আমরা চাবো না। ওকে, তো এর জন্য যখন কয়েল আপ নাকি করলে রেজিস্ট্যান্স কেবলটাকে কেন বাড়বে? কি কি কয়েল আপ করলে রেজিস্ট্যান্সটা কেন বাড়বে? এখানের মধ্যে কয়েল আপ করলে পরে কি হয়, কয়েল আপ করলে পরে তোমার ব্যাপারটা খেয়াল করো, তোমার লেন্থের মধ্যে একটা ভেরিয়েশন আসে, প্লাস এখানে মেইন যে পাথটা তোমার স্ট্রেট লাইনে সে যেরকম একটা পাথ ওরকম কভার করতো, হ্যাঁ, সে এখানের মধ্যে স্ট্রেট লাইনে যেরকম একটা পাথ কভার করতো, এখন এই সেম জিনিসটাকে তুমি যদি কি করে রাখো, সেম জিনিসটাকে তুমি যদি এখন এরকম কয়েল আপ করে রাখো, তো এখন সে ওই পাথটা একবার এরকম কভার করে দেন আবার ওই পাথটা এরকম যাবে, দেন আবার ওই পাথটা কভার করে আবার এখানের মধ্যে কি করতে থাকবে, ওই জিনিসটা এক্সট্রা একটা লেন্থ কভার করবে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে আমাদের রেজিস্ট্যান্সের সাথে লেন্থের একটা রিলেশনশিপ ছিল না, যে ছিল। রেজিস্ট্যান্স আমাদের লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তাহলে কারেন্টটা কি করবে, কারেন্ট এরকম কয়েল আপ করা থাকলে পরে সেম লেন্থ অফ ওয়্যার কভার করতে সময় তার ডিসটেন্সটা কি করতে হবে, বেশি কভার করা লাগতেছে। যে লাইক ইফ দ্য ওয়্যার ওয়াজ স্ট্রেট, যে মনে করো একটা সার্কেল, তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবা, স্ট্রেট ওয়্যার থাকলে ডিরেক্টলি ইউ ক্যান ফলো দ্য ডায়ামিটার, বাট তোমার যদি স্ট্রেট না থাকে সো তখন তুমি কি করবা, সার্কুলার আর্কটা ফলো করতে হবে। সো তাহলে কোনটা বেশি, আর্ক লেন্থটা বেশি ডিসটেন্স কভার করতেছে নাকি তোমার এই স্ট্রেট পার্টটা বেশি ডিসটেন্স কভার করতেছে? আর্ক লেন্থ। তো তাহলে ওখানের জন্য ওই লেন্থ বাড়াতে তখন কি হবে, রেজিস্ট্যান্সের একটা চেঞ্জ আনবে, দ্যাটস ওয়াই তখন হিটিং ইফেক্ট অফ কারেন্টটা বেশি হবে, যে ওভারহিট হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ আমি আমি তো লিখছি কি ভাইয়া রেজিস্ট্যান্স ইজ মোর ইন এ কয়েলড আপ ওয়্যার, মানে কেবল, তো ওই তো এখানে মাইনাস আমি হিটিং জাস্ট এফেক্ট বলি না। অতটুকু লিখলে হবে না, যে এখানের মধ্যে আমাদের মেইন কাজটা কি, যে রেজিস্ট্যান্স বেশি তো কি হয়েছে, রেজিস্ট্যান্স বেশি তো কারেন্ট ফ্লো করতে নিলে তখন কি হবে, ওই ইলেকট্রন গুলা আর চার্জ ক্যারিয়ার গুলা বেশি বেশি কোলাইড করবে, সো বেশি কলিশন হলে ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে, তো ওইটা আমরা অ্যাভয়েড করতে চাই, তো ওইটা বলতে হবে। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, অপূর্ব কি বলতেছিলা? আমি তো ভাবতেছিলাম এখানে আরো অনেক কথা বলা যাবে, যে ইন্ডাকশন নিয়ে কথা বলা যাবে না? এখানে ইন্ডাকশন নিয়ে কি কথা বলবা? না অনেক কিছু বলবো না, এবার না, এখানের মধ্যে ইন্ডাকশনের ওরকম এত ইয়ের মধ্যে যাওয়ার দরকার নাই, বুঝছো? এখানের মধ্যে এমনিতে কি নরমালি অ্যাকচুয়ালি ইন্ডাকশন হয় না এখানে, কারণ কয়েল আপ করতেছো। কয়েল আপ করলে পরে ওরকম ইন্ডাকশন হয়, প্লাস যে ইন্ডাকশন তো না, বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, যে তোমার ওই যে চার্জ গুলা যে মুভ করতে নিবে, তো তখন ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তো ওইটার জন্য ওই মুভিং চার্জকে অপোজ করবে। এখানে লেনজেস ল নামের একটা জিনিস আসে, ওই ব্যাপারটা নিয়ে এখানে কাজ হইতে পারে, ওইটা A2 তে পড়বা তোমরা ম্যাগনেটিজমে, বুঝছো? আমিও না এটা বলতে চাইছিলাম, যে লাইক ক্যাপাসিটেন্সের যে ঘটনা ঘটবে এটা বলতে চাইছিলাম সাথে। আচ্ছা, এত বেশি যেহেতু কিছু হচ্ছে জানা দুইটা, হইলো মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, বুঝছো? না এমনিতে হবে না, কারণ দুইটা তো ওয়্যারই হচ্ছে কয়েল আপ করতেছে। ওই তো ওইটা আছে, কিন্তু বললাম না যে স্কোপ অফ সিলেবাসের বাইরে ওরকম লেখাটা একটু রিস্কি, যত তুমি স্পেসিফিকেশনের মধ্যে কনফাইন থাকতে পারো তত ভালো।
এমন না যে জানা খারাপ, আর কিন্তু লিখি নাই। অ্যান্সার লিখতে সময় তখন ওরকম ইয়েটা করলে বেটার। আমি লিখি নাই, মানে জানতে চাচ্ছিলাম আর কি হবে কিনা এমনিতে লিখলে। ক্যাপাসিট্যান্সের ব্যাপার না, এখানের মধ্যে ম্যাগনেটিজমের ওইখানে এক্সপ্লেনেশন দেওয়া যায় হালকা। মানে কয়েল আপ করলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রঙ্গার হবে এটা। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রঙ্গার হবে, ওইটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো ওখানের মধ্যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা মুভিং চার্জের উপর একটা ফোর্স এক্সার্ট করবে, which will cause the moving charge to move slowly, যে ওখানের মধ্যে ইয়েটা করাবে, কি বলে, রেজিস্ট্যান্সটা বাড়ায় দিবে, যে কলিশন বাড়ায় দিবে ওখানের মধ্যে, আমাদের ড্র্যাগ করবে আর কি, টেনে ধরে রাখবে। আচ্ছা, বুঝতে পারছি তো বিষয়টা। প্রভার প্রবলেম ছিল 10A1 আর B তে। আচ্ছা দেখি, ম্যাগনেটিজম নিয়ে কথা বলতে বলতে ম্যাগনেটিজমে চলে আসছি আমরা। স্টুডেন্ট ইনভেস্টিগেটস the three foul, এমনি ইন্টারনেট নেই 10টা থেকে 1টা পর্যন্ত, কালকে হুদাই এখন আবার দুপুরবেলা ভার্সিটির ক্লাস দিছে। A student investigates how to produce a voltage, কি করবে সে? He hangs a magnet from a spring above a coil that is connected to a data logger. আচ্ছা, সো এখন একটা স্প্রিং ম্যাগনেটটা নিচে এরকম ঝুলায় রাখছে, সো এখন ম্যাগনেটটাকে টেনে কয়েলের ভিতর দিয়ে নিয়ে টেনে এরকম ধরে দেন রিলিজ করে দিবে, সো ম্যাগনেটটা অসিলেট করতে থাকবে উপরে নিচে এরকম। আর এই ডেটা লগারের মধ্যে এরকম রিডিং আসবে, যদি কোনো ভোল্টেজ আসে, ভোল্টেজ জেনারেট হয়, এরকম রিডিং আসবে। এই যে ডেটা লগারের মধ্যে এরকম একটা ডিসপ্লে এরকম আসছে, কি আসছে? The student pulls the magnet through the coil to point X and then releases it. The magnet moves up and down through the coil. The data logger produces this graph of voltage against time. আচ্ছা, তো ফার্স্টে ভোল্টেজের ভ্যালুটা বেশি ফার্স্ট সুইং এর মধ্যে, এরপরে ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে, এরপর ভোল্টেজটা আরেকটু কমলো, এরকম ভোল্টেজের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে কমতেছে। কেন? বিকজ অ্যাজ দ্য ম্যাগনেট ইজ অসিলেটিং, আস্তে আস্তে সে ডিসিলারেট করে। কেন? যখন নাকি সে উপরে যাবে, হ্যাঁ, যখন নাকি সে উপরে যাবে তখন সে কি করবে? গ্র্যাভিটির জন্য একটু ডিসিলারেট করবে না? তো তাহলে উপরে যাইতে সময় ইট ডিসিলারেটস ডিউ টু গ্র্যাভিটি, সো তাহলে ভেলোসিটি কমে যায়। তো ভেলোসিটি কমে গেলে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকেজ, যে আমাদের এখানের মধ্যে বেসিক কাজটা কি হয় বলতো মতকর, যে এখানের মধ্যে ভোল্টেজ কেন ইনডিউস হয়? ভোল্টেজ ইজ ইনডিউসড ইফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস আর কাট। আর কত বেশি আর কত কম ভোল্টেজ ইনডিউস হবে এটা ডিপেন্ড করবে কত রেটে কাট করা হচ্ছে। সো যদি ভেলোসিটি কমে যায়, সো তাহলে রেট অফ কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, তো এর জন্য ভোল্টেজের অ্যামাউন্টটাও কি হতে থাকে? আস্তে আস্তে কমতে থাকে। আরেকটা হ্যাঁ, ব্যাপার, ওই যে গ্র্যাভিটির জন্য কি হবে এটা বুঝলাম না। এই যে তুমি তো টেনে এটাকে এই পজিশন এক্স এ আনলা, এখন এটা যখন নাকি উপরে যাইতে নিবে, সে উপরে যাবে কেন? বিকজ স্প্রিংটা তাকে টেনে উপরে নেওয়ার ট্রাই করবে, কিন্তু ম্যাগনেটের একটা ওয়েট আছে না? হ্যাঁ, ম্যাগনেটের এই ওয়েটের জন্য ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে না? নিচের দিকে। তো তাহলে ওই নিচের দিকে ওই যে ওয়েটটা আছে, তো এই ফোর্সটা কি করবে? ম্যাগনেটটাকে ইজিলি উপরে উঠতে দিবে। সে তো উপরে উঠতে সময় ওখানে একটা রেজিস্টিভ ফোর্স ফিল করতেছে ওয়েটের জন্য, যে তুমি কোন একটা বল উপরে থ্রো করলা, সো তাহলে সে কি সারা জীবন উপরে যেতে থাকে? না। কেন পারে না? বিকজ গ্র্যাভিটি তাকে আস্তে আস্তে কি করে দেয়? স্লো ডাউন করে দেয়, তাই না? হ্যাঁ, তাহলে এইটার জন্য আমরা কি বলবো? এটার জন্য আমরা বলবো যে এই যে যখন নাকি ম্যাগনেটটা উপরের দিকে মুভ করা ট্রাই করবে, সো তখন the whole system of spring and magnet will decelerate, and এটা করলে পরে ভেলোসিটি কমে যাবে, and ভেলোসিটি কমলে পরে রেট অফ কাটিং অফ ফ্লাক্স লিংকেজ কমে যাবে, সো এর জন্য ভোল্টেজ কমবে। আর আরেকটা ব্যাপার, যে ভোল্টেজ একবার পজিটিভ অ্যাক্সিসে আরেকবার নেগেটিভ অ্যাক্সিসে হয়। কেন? বিকজ কাটিং ডিরেকশনটা আমরা চেঞ্জ করতেছি, একবার ম্যাগনেটের উপর থেকে নিচে যাচ্ছে, একবার নিচে থেকে উপরে যাচ্ছে, তাই না? সো তাহলে এখানের মধ্যে আমরা যে এই যে ডিরেকশনটা চেঞ্জ করতেছি, সো দ্যাটস ওয়াই ওখানের মধ্যে আমাদের কি হবে? ভোল্টেজ ইনডিউসের ডিরেকশনটা চেঞ্জ হবে। কি বলতেছে এখানে A1 এ, কি বলে 10A1 এ দেখি। First of all, voltage is induced because field in the coil is changing or field lines are cut. এখন current changes or voltage changes direction when the magnet does. So magnet slows down
তো এর জন্য অ্যামপ্লিটিউডও কি হয়, কমে যায়। সো এইগুলা কথা যে আমরা বললাম, এই এক্সপ্লেনেশন গুলাই তারা চাইছিল। বুঝতে পারছো? যে এক্সপ্লেন ওয়াই দ্য ডেটা লগger রেকর্ডস দ্য ভ্যারিং ভোল্টেজ। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে বি নাম্বারে তোমার প্রবলেম, দেখি বি নাম্বারে কি বলছে। বি নাম্বারে এখন দুইটা ম্যাগনেট নিছে। আচ্ছা ভালো কথা, তো এখন দুইটা ম্যাগনেট নিছে, এখন বুঝতেই পারতেছো যে ম্যাগনেট যেহেতু দুইটা, তো তাহলে ফিল্ড লাইনের নাম্বারও এখন বেড়ে যাবে, যে ফিল্ডটা আরো স্ট্রঙ্গার হবে, এটা একটা ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার ওইখানের মধ্যে মাথায় রাখা লাগবে কি, যে যখন নাকি সে উপরে উঠবে, এখন সে কি আছে, দুইটা ম্যাগনেট, তো তাহলে ওয়েট কি আগের থেকে বেশি। তো তাহলে এখন সে কি করবে, ডিসিলারেশনের ফোর্সটা আগের থেকে বেশি হবে নাকি কম হবে? বেশি। তো এখন এখানের জন্য ডিসিলারেট করবে আরো তাড়াতাড়ি। আর আরেকটা ব্যাপার হলো, আগে যত ফ্রিকোয়েন্সিতে সে উপরে নিচে যাইতেছিল, যে লাইট একটা অবজেক্ট যত ইজিলি উপরে নিচে মুভ করতে পারবে, দুইটা ম্যাগনেট কি এখন আরো হেভি না, তো এখন তার উপরে নিচে যাইতে আর এরকম মুভ করতে তার সময় লাগবে বেশি। সো এর জন্য এখানের মধ্যে তোমাকে বলছে এটা স্কেচ করতে, যে এটা দেখতে কিরকম হবে। একে তো হলো যে তোমার অ্যামপ্লিটিউডটা কি আসবে, বেশি আসবে। কেন? বিকজ বেশি করে ফিল্ড লাইন কাট করতেছে। কিন্তু তোমার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, যে অ্যামপ্লিটিউড বাড়বে কিন্তু ফ্রিকোয়েন্সি কমবে। অ্যামপ্লিটিউড কেন বাড়বে? বিকজ দুইটা ম্যাগনেট আছে, সো তাহলে বেশি করে ফিল্ড লাইন কাট করবে, সো ভোল্টেজ ইন্ডাকশনের ভ্যালুটা হবে বেশি। কিন্তু ফ্রিকোয়েন্সিটা কম হবে কেন? ফ্রিকোয়েন্সিটা কম হবে বিকজ হেভি অবজেক্ট এত ইজিলি কি করতে পারবে না, সুইং করতে পারবে না, বা অর তার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। এই যে সরি, যেখানের মধ্যে কাজটা কি, alternating trace that diminishes, amplitude is larger, frequency is lower। তো তাহলে এরকম বেসিক্যালি amplitude larger, frequency lower, amplitude এখানে বেশি কমায় দিছি। তো এরকম টাইপের আর কি, যে আস্তে আস্তে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে তো টাইমের সাথে অ্যামপ্লিটিউডের অ্যামাউন্ট কমবে, বিকজ ভেলোসিটি কমে যাচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি হবে কম আর অ্যামপ্লিটিউড হবে বেশি। কেন? এগুলা রিজনিং অলরেডি বললাম, যে বেশি করে ফিল্ড লাইন কাট করতেছে, সো তাহলে ভোল্টেজ ইনডিউস হবে বেশি, আর বেশি ভারী দেখে এত ইজিলি মুভ করতে পারবে না, তো এর জন্য ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কম। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এরপরে পেপার 1 এ আর কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে তোমাদের? ভাইয়া হ্যাঁ বলো। 4B3 4B3 দেখি। ইয়া মার্কস স্কিমে যাবে, এখানে না, মার্কস স্কিমে। আচ্ছা স্যার আমারও কাটছে 4B3 তে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে একসাথে দুইটাই হয়ে যাবে, সমস্যা নাই। 4B3 state one way of reducing the risk to a doctor who uses gamma radiation। তো তাহলে এখানে তো গামা রেডিয়েশনে নরমালি আমরা যেরকম জানি যে কি করতে হয়, কোন একটা লেড স্ক্রিনের পিছে যায় দাঁড়াইতে হয়, অর কি বলে প্রোটেক্টিভ ক্লোদিং অমন ভাবে নেওয়া লাগে। এখানে ওরা কি ভাইয়া বলছে, এগুলো ইগনোরে দেওয়া, প্রোটেক্টিভ ক্লোদিং আর লেড স্ক্রিন ইগনোরে দেওয়া, লেড শিল্ডিং। আচ্ছা তো এই জিনিসটা দিছে যে ইউজিং ফর আ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম অর ডিসটেন্স মেইনটেইন করতে, বেসিক্যালি যে ইউজ ফর আ লিমিটেড টাইম আর ওয়ার্কিং এট আ ডিসটেন্স অর ইন অ্যানাদার রুম। এখন এখানে ইগনোর কেন স্যার? এই জিনিসটা তো উইয়ার্ড, দাঁড়াও তো দেখি যে এখানের মধ্যে কি বলতেছে। হ্যাঁ এটা আমার ওই যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলোতে করছো, তখন বলছিল ভাইয়া, যে তখনও বলছিল যে ইটস উইয়ার্ড। মিনিমাইজ এক্সপোজারও লিখছিলাম। মিনিমাইজ এক্সপোজার হইলে ওটা তো লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, ওইটা ইকুইভ্যালেন্ট এক্সপ্লেনেশন, তো ওইটাতে সমস্যা নাই। কিন্তু আচ্ছা এই লেট স্ক্রিনিং এর এটা বাদ দেওয়ার রিজন কি? Gamma radiation is used in hospitals even though it can be dangerous. The risk to patients and doctors for using gamma. রিস্কের কথাগুলো কি বলছে?
আচ্ছা, এই কথাটা যে রিস্কের এখানের মধ্যে আমাদের স্পেসিফিক কাজটা কি দেখো, যে পেশেন্টের তো বারবার করে তার গামা রেডিয়েশনের এক্সপোজারে আসতে হয় না। যে পেশেন্ট মনে করো থাউজেন্ডস অফ পেশেন্ট ওরকম অল্প অল্প টাইম ধরে সে কি থাকে, এক্সপোজারে থাকে, কিন্তু ডক্টরসরা যারা নাকি তাদের উপর অপারেট করবে তাদের কি থাকে সবচেয়ে বেশি, যে প্রলংড অ্যামাউন্ট অফ টাইম এক্সপোজারের একটা রিস্ক থাকে। তো এর জন্য তারা নরমালি কি করতে চাবে, দে উইল ওয়ান্ট টু অ্যাভয়েড বিইং ইন প্রলংড এক্সপোজার। সো এর জন্য তারা কি করবে, তারা অল্প টাইমের জন্য এরকম এক্সপোজারে থাকবে, অর অন্য একটা ডিফারেন্ট রুমে থেকে এরকম অপারেট করবে। কিন্তু এখানের মধ্যে তো তাদের স্টুডেন্ট বুকের মধ্যে তো স্পেসিফিক্যালি ওরকম লেখা যে লেট স্ক্রিনিং তারা ইউজ করতে পারে ইয়ের থেকে বাঁচার জন্য। কি নতুন অ্যাড করছে নাকি এজন্য? এইটা তো নতুন স্পেসিফিকেশনের না, এটা তো আগের ইয়ারের। এটা কোন ইয়ারের, এটা আসিফকে একটু জিজ্ঞাসা করি মার্সকিম, এটা কোশ্চেন নাম্বার 4 কোন ইয়ার থেকে নিচ্ছে। দাঁড়াও 1 মিনিট। দেখি পরে ওইটা আমাদেরকে এটা জানা, কিন্তু বেসিক্যালি এরকম ইগনোরে ফেলার তো কথা না, কিন্তু এই জিনিসটা এটা করে তো প্রবলেম ক্রিয়েট করে দিল আসলে। এটা দেখি ও কি রিপ্লাই দাও, এটা আমরা দেখি, আর বাকি অন্য প্রবলেম গুলা দেখতে থাকি, ঠিক আছে? 4B এর এটা ফার্স্টে কোন ইয়ার থেকে দিছে, এটা যদি আগের ইয়ার হয় তো তাহলে পরে এখন নতুন গুলা তো এরকম প্রবলেম করার কথা না। তো আসিফ চেক করে জানাবে। সো এরপরে আর বাকি দ্বারা কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে পেপার 1 এর? আচ্ছা ভাইয়া, এটার নাম্বার 2টা আরেকবার একটু বলো তো। কোশ্চেন নাম্বার 2। না 3B2। 3B2, আচ্ছা 3B2 তে তো 3B2 নাকি 4B2? সরি, যেটা দেখতেছিলে এটা কি কত নাম্বার? এটা হ্যাঁ হ্যাঁ 4B2, 4B2। সরি। এখানে রিস্ক অফ ইউজিং গামা রেডিয়েশন, এখানের মধ্যে কি হবে, গামা রেডিয়েশন তোমার ইয়ে করবে না, সেলের ওরকম কি বলে বিহেভিয়ার চেঞ্জ করবে, যে মিউটেশন করবে আর ক্যান্সার কজ করাবে প্রলংড অ্যামাউন্ট অফ টাইম যদি এক্সপোজারে থাকে। কিন্তু পেশেন্টের রিস্কটা হলো কম বিকজ সে অল্প টাইম এক্সপোজারে থাকবে, ডক্টরদের রিস্ক হলো বেশি বিকজ তারা লম্বা অ্যামাউন্ট অফ টাইম কন্টিনিউয়াস একটা এক্সপোজারে থাকে। এই যে রিস্কটা কি, ইনক্রিজড রিস্ক অফ ক্যান্সার অর মিউটেশন অফ সেল, কারণ রেডিয়েশনটা তো হলো আয়োনাইজিং, অল্প হইলেও তো আয়োনাইজিং। দেন relative risk of exposure of doctor or patient, the patient is only exposed for a short period of time and doctor has continual low level exposure. ভাই আমি লিখছিলাম হচ্ছে patients and doctors can get their cells mutated if they are exposed to gamma radiation. তো এখানে 1 মার্ক। সেকেন্ডে যে MP3টা পাবো না? না, ফার্স্টে তুমি জাস্ট ওই রিস্কের কথাটাই বলছো। এক্সপ্লেনেশন কি দিব তাহলে? ওই তো ওখানের মধ্যে বলবা যে কেন মিউটেশন হবে, মিউটেশন হবে বিকজ রেডিয়েশনটা হলো আয়োনাইজিং। তাই এখন তাহলে রিলেটিভ রিস্ক পেশেন্টের বেশি নাকি ডক্টরের বেশি, ওইটা নিয়ে কমেন্ট করলে 3rd মার্ক। কি বলে, দুইটাই তোমার, যে কোনো দুইটা পয়েন্ট ওরকম লিখতে হবে, তুমি জাস্ট ওইরকম মিউটেশনের কথাটা লিখছো দেখে 1 মার্ক পাবা। আচ্ছা, এটা হলো মে 15 এর কোয়েশ্চেন, তাও আবার আর পেপারে। তো এটা মোস্ট প্রবাবলি এরকম প্রবলেম ফিউচার ওরকম করবে না, বাট স্টিল তোমরা ওরকম অ্যান্সার এমন পয়েন্ট একটা না দিয়ে ওরকম দুইটা পয়েন্ট ইউজ করে এমন লিখলে পরে
সেফ থাকা যায়, যে ইগনোর করছে মানে কি ওইটা লিখলে তো আর মাইনাস দিবে না, ওই পয়েন্টটাকে তারা জাস্ট রিগার্ড করলো না। সো তাহলে পরে তুমি দুইটা জিনিসই লিখে রাখবা, কি যে কিভাবে তোমার রিস্কটাকে রিডিউস করা যায় বাই ইউজিং লেট শিল্ডিং এন্ড বাই ইউজিং ফর আ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, কোনো একটা পেপারে এরকম সিমিলার একটা কোয়েশ্চেন ছিল, এই মানে যেটা মাত্র বললা, এখানে আমি লিখছিলাম হচ্ছে বাই, মানে দেখছিলাম আর কি মার্কস স্কিম পয়েন্টে, যে বাই স্টোরিং দ্য রেডিও অ্যাক্টিভ সোর্স ইন আ লেড লেট কন্টেইনার, বক্স, হ্যাঁ। ওটা লিখছিলাম। এটা এখানে অ্যাটলিস্ট ইগনোরে লিখতো ভাই, তাও তো বুঝতাম, এটা কোথাও লেখেই নেই, এটা কেন? এইটা তো তোমার ওইটা সোর্স, ওগুলো হলো ছোট টাইপের সোর্স, যে ল্যাবের কাজের জন্য এরকম। এগুলা তো মেডিকেলের ওখানের মধ্যে ওরা তো বড় এরকম সোর্স ইউজ করে, ওগুলাকে মেইনলি এরকম কি বলে কন্টেইনার গুলো এরকম বড় সড়ো লেডের কন্টেইনারের মধ্যে ইউজ করে, জাস্ট একটা সার্টেন জায়গা দিয়ে তারা কি করে ওটাকে রেডিয়েশনটাকে ছাড়ে। ও আচ্ছা, মানে ল্যাবের কথা বললে এটা বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ল্যাবের কথা বললে ওরকম ইয়ে করবা, কি বলে লেড বক্সের মধ্যে রাখবা, এমন টাইপের। আচ্ছা, তো এখন তাহলে ভাইয়া 13A2 এর মার্ক স্কিমটা দেখাবা? আচ্ছা 13A2 এই যে গ্রাফ যে ইউজ করতেছো ওইটার একটা এভিডেন্স দেখাইতে হবে, যে গ্রাফের মধ্যে দাগ টাগ টানতে হবে হালকা। এই যে হাফ লাইফ বের করতে বলছে নাকি? ভাইয়া এটা A3। ও আচ্ছা দাঁড়াও দেখি। আচ্ছা A3, A2 হলো এখানে, সরি। এই যে রিমুভ দ্য রেডিওঅ্যাক্টিভ সোর্স, মেজার দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, রিপিট দ্য মেজারমেন্ট। তো ভাইয়া আমি তো লিখছি রিমুভ অল radioactive sources, measure the background radiation rate, measure again and subtract the values. মার্ক দেয় নাই। এখানের মধ্যে বেসিক্যালি তোমার লিখতে হবে কি, দেখো ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের যে রিডিং নিবা ওই জিনিসটা একটা কি করতে হবে, তোমার বলতে হবে লাইক এরকম বলবা, ফার্স্টে সব সোর্স সরায় ফেলছো, গিগার মুলারটি অন করে রাখলা, সো তাহলে অনলি রিডিং উইল কাম ডিউ টু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, 1 মার্ক। এখন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তুমি মনে করো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, লাইক মনে করো 10 মিনিট ধরে গিগার মুলারটি অন করে রাখছো জাস্ট টু টেক রিডিং অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। দেন ওইটার পর কি করবা, ওইটার পরে তুমি এভারেজ করলা, যে তাহলে 10 মিনিটে এত রিডিং আসছে ব্যাকগ্রাউন্ডের জন্য, তো তাহলে এভারেজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হলো এত। দেন তুমি সোর্স নিয়ে আসলা, রিডিং নিলা, সোর্সের রিডিং, সোর্স সহ যে রিডিং পাইছো ওখানে থেকে ব্যাকগ্রাউন্ড মাইনাস করবা, ওইভাবে করে বেসিক্যালি বলতে হবে। তো তাহলে এখানে তোমার মার্কস কি একটাও দেয় নাই নাকি? না, 1 মার্ক কাটছে। 1 মার্ক কাটছে। সো তাহলে ওখানের জন্য মোস্ট প্রবাবলি ওরকম পয়েন্ট, যে তুমি কি কি দিছো, এক্সপ্লেনেশন একটা কম হলো ছিল। রেডিয়েটিভ সোর্স দিছো, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ রেডিয়েশন মাপবা এটা দিছো, হ্যাঁ, এরপর তারপর দিছি measure again and then subtract the values. I guess সাবট্রাক্ট। average করে মাইনাস করতে হবে, ওইটা লিখতে হবে। Like এখানে তো আরো broad explanation. যে কোনো তিনটা পয়েন্ট দিলেই হয়, বাট ওই রিজনে মনে হয় কাটছে, যে আর একটু ডিটেইলড এক্সপ্লেনেশন দিলে পরে ভালো হয়, এটার জন্য মনে হয়, বুঝছো? Okay. ভাই আমি মনে হয় দুনিয়ার একমাত্র লোক যে হচ্ছে একটা ওয়ার্ডের জন্য 3 মার্ক গেছে আমার। কিওয়ার্ড গেস করো তো দেখি ভাই, কি ওয়ার্ড কোন কোশ্চেন? এই কোয়েশ্চেনটার মধ্যে? তুমি গেস করো ভাই, কি ওয়ার্ডের জন্য যেতে পারে? আমি সবটাই ঠিক লিখছি, যে হচ্ছে লাইক গিগারমুলার টিউবের সামনে থেকে আগে হইতেছে এই সোর্সটা সরাইতে হবে, তারপর রেডিয়েশনের ভ্যালু নিতে হবে, কয়েকবার নিতে হবে, তারপর সেখান থেকে আবার এভারেজ করতে হবে, সেটা আবার হইতেছে ওই মেইন ভ্যালু থেকে বাদ দিতে হবে। সবই ঠিক আছে, খালি একটা ওয়ার্ড যেটা ভুল করছি, উইদাউট দ্য সোর্সের জায়গায় আমি আউটটা লিখতে ভুলে গেছি, উইথ লিখছি। ভেরি গুড, এটাই নিউ দরকার। ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভ।
হ্যাঁ আচ্ছা, সো তাহলে কোশ্চেন নাম্বার 13A2 আমরা দেখলাম। এরপরে আর কার কোনটায় প্রবলেম? নাম্বার 4টা একটু দেখবো। নাম্বার 4 মানে A4 বুঝছো তো? এরই 13 এর A4 হ্যাঁ হ্যাঁ। হাফ লাইফ বের করতে বলছে। তো তাহলে ওই যে গ্রাফ যেরকম একটা আসবে, গ্রাফ এরকম একটা আসলো, দেন এখন ইনিশিয়াল ভ্যালুর হাফ জায়গায় এমন নিয়ে লাইনটা ড্র করে দেখাইতে হবে। ব্রোকেন লাইন বলো আর সলিড লাইন বলো, যেটাই বলো, এরকম গ্রাফে ওয়ার্কিংটা দেখাবা যে হাফ অফ দা ইনিশিয়াল অ্যাক্টিভিটির টাইমটা কত আসতেছে, তুমি গ্রাফ থেকে রিডিং নিছো, দেন এখানে বসায় দিবা। আচ্ছা, তো আমি এভিডেন্স মানে অফ এটা কারেক্ট কত ইউজ আছে? অফ গ্রাফ, এই যে গ্রাফ এইটা। সো এখন তুমি এই যে 630 হলো এখানে, তো তাহলে 315, সো ইট উইল বি সামওয়্যার ওভার হিয়ার। সো তাহলে এই একটা লাইন নিলা, দেন এই একটা লাইন নিলা, এমনি করে। আমি ভাই দুইটা পয়েন্ট নিছি, 80 এর একটা পয়েন্ট আর হইতেছে এই যে 40 এর একটা পয়েন্ট। কিসের কিসের? 80 এর একটা পয়েন্ট আর 40 এর একটা পয়েন্ট কি হয়েছে? আমি এই দুইটা পয়েন্ট নিয়ে করছিলাম। তাহলে দেখো মানে আর কি ভাঙার টুকরা আছে নাকি, একটা হোল নাম্বার আছে, একটা বড় একটা নাম্বার আছে। 80 আর 80 মিনিটের 80 মিনিট আর 40 মিনিট। 80 মিনিট আর 40 মিনিটের রিডিং নিলে কেমনে হবে? 80 মিনিট আর 40 মিনিটের ওখানে কি হাফ হইছে? আচ্ছা এই যে হইছে তো। 300 থেকে 150। হ্যাঁ হইছে তো। তো তাহলে ওই যে 80 আর 40, তো তাহলে টাইম কত? 40 মিনিট। এই যে আচ্ছা, রেঞ্জের মধ্যে আছে তো। আমি কেন জানি 2 দিয়ে ডিভাইড করছি, লাইক হাফ লাইফ নাকি আমি বুঝলাম না কেন জানি করছি। কি হইছে বুঝি নাই। আমি কেন জানি 80 মাইনাস 40 করে ওটা আবার 2 দিয়ে ডিভাইড করছি। 2 দিয়ে ডিভাইড করছো কেন? এই যে আমি 40 এর নিজেও তো সময় বুঝতেছি না অ্যাক্টিভিটি ভাই। ছিল 300, 80 এর সময় অ্যাক্টিভিটি হলো 150, তো তাহলে পরে তাদের মধ্যে টাইম গ্যাপটাই হলো আমাদের কি হাফ লাইফ। যে 300 থেকে 150 তে নামতে যে সময়। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে যে কোনো একটা স্টার্টিং অ্যাক্টিভিটি তুমি ধরবা, ওইটার হাফ হইতে যতটুকু সময় লাগবে, দ্যাট উইল বি দা হাফ লাইফ অলওয়েজ। হ্যাঁ, বুঝতে পারছি এখন। এরপরে পেপার 1 এ যদি কোনো প্রবলেম না থাকে, তো তাহলে আমরা পেপার 1 শেষ করে পেপার 2 শুরু করব আর কি। একটু শুরু করবা? এখনই আহ, মানে এখনই করবা? পেপার 2 তে কোন কোন কোশ্চেনের প্রবলেম আছে? বাকিরা কোথায়? বাকিরা জয়েন দিচ্ছে না।
এই পেপার টু কি চেক করা হয়নি? এই পেপার টু স্ক্রিপ্ট পাও নাই তোমরা? আমি পাইনি, বাকিদের তো জানি না। আচ্ছা, তো তাহলে পরে আসিফকে জিজ্ঞাসা করো, গ্রুপে ওই আসিফকে মেসেজ দাও, দেখো যে কি বলে। শোয়েব তুই কি পাইছস? আমি পেপার টু এক্সাম দেই নাই। আচ্ছা ভাই, খালি আমরা তিনজন কেন? ওই তো আর বাকিরা জয়েন দিতেছে না কেন, এটা তো বুঝতেছি না। দেখি দাঁড়াও, গ্রুপে বলি। আচ্ছা ভাই, আসিফ জামিল আজওয়াদ এটা কে আসলে? কে কে বুঝি নাই। আসিফ জামিল আজওয়াদ। আমার অ্যাসিস্ট্যান্ট, আগে স্টুডেন্ট ছিল, সো এখন ওই তোমাদের সব কোয়েশ্চেন্স বানায়, মক পেপারস বানায়, বুকলেট টুকলেট সবই ওর কাজ। আমরা কি দেখছি? মনে হয় না। ছোটবেলা থেকে শুধু নামই শুনে আসছি। এই ছোটবেলা থেকে? খালি ভাইয়ার নামই শুনে আসছি। আচ্ছা, এমনি ইয়েতে দেখছো, পোস্টারে কি বলে, ইহাবের অফিসে ইয়ে দেখছো, ওর ছবি দেখছো আমার পাশেই। সাদা কিছু একটা পড়েছিল। পোস্টারের ওগুলা তো সব সাদা কালো ছবি। হ্যাঁ, সাদাই এই আচ্ছা পড়া তাই ছিল। তো। আচ্ছা, তো তাহলে আনিকার যে প্রবলেমটা মেইনলি সিরিজ এন্ড প্যারালেলের কারেন্ট কিভাবে ডিভাইড হয়, ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়, ওই ব্যাপারগুলো, তাই না? তো এখন আমরা এখানের মধ্যে যদি দেখি,
আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের সিরিজ সার্কিটের কাজগুলো কি খেয়াল করো। ফার্স্ট অফ অল, সিরিজ সার্কিটে আমাদের লুপ থাকবে জাস্ট একটাই, যে একটাই জাস্ট রাস্তা আছে মুভ করার জন্য। তো তাহলে এখানের মধ্যে কারেন্টটা তো ডিভাইড হওয়ার আমাদের কোনো ওয়ে নাই। যতগুলা কম্পোনেন্টই সার্কিটের মধ্যে অ্যাড করা হোক না কেন, সবগুলার ভিতর দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্টই যাবে। তো তাহলে সিরিজ সার্কিটের জন্য কারেন্ট রিমেইনস দ্য সেম। ওকে, কারেন্টটা অলওয়েজ সেম। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো তাহলে যেটা বললাম যে কারেন্টটা অলওয়েজ সেম থাকে, আর ভোল্টেজটা কি হবে তোমার, কারেন্ট যদি সেম হয় না, খেয়াল করো ব্যাপারটা, V1 ইজ ইকুয়াল টু I ইন্টু R1, তাই না? V2 ইজ ইকুয়াল টু I ইন্টু R2। তো এখন এখানের জন্য খেয়াল করো আনিকা, যে কারেন্ট তো দোনোটার জন্য ফিক্সড। এখন R1 যদি বেশি হয় তো তাহলে V1 হবে বেশি, R2 যদি বেশি হয় তো তাহলে V2 হবে বেশি। তো তাহলে ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন দ্য রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, রেজিস্ট্যান্স যত কম হবে ভোল্টেজ তত কম হবে। এর জন্য আমরা কি বলি, এর জন্য আমরা সিরিজ সার্কিটের জন্য বলি যে ভোল্টেজ ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও অফ রেজিস্ট্যান্সেস, যে রেজিস্ট্যান্স যত বেশি ভোল্টেজ তত বেশি ওই কম্পোনেন্টের অ্যাক্রসে, রেজিস্ট্যান্স যত কম ভোল্টেজ তত কম। ওকে, আর আরেকটা জিনিস কি, তো তাহলে ভোল্টেজটা সিরিজ সার্কিটে ডিভাইড হয়ে যায় কিভাবে, ইন দা রেশিও অফ রেজিস্ট্যান্সেস। এন্ড আরেকটা ব্যাপার কি, টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, সামেশন অফ অল দা রেজিস্ট্যান্স R1 প্লাস R2। কি হলো এটা? আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে এখানের মধ্যে কাজটা কি, টোটাল রেজিস্ট্যান্স হবে R1 প্লাস R2, আর যতগুলাই কম্পোনেন্ট থাকুক সবগুলা সাম করতে হবে। ওকে, এন্ড প্যারালাল সার্কিটের জন্য এখানের মধ্যে কাজটা কি, প্যারালাল সার্কিটটা আমরা ফার্স্টে ড্র করি। এই সেলের উপরে এটা কি দিছো? কোনটা? সেলের উপরে সেলের উপরে ওটা ইএমএফ, ইএমএফ এর সিম্বল এপসিলন। ইএমএফ হলো যে পাওয়ার সাপ্লাই, যে ভোল্টেজটা সাপ্লাই করে ওইটা, সো ওইটা শো করার জন্য। ইলেকট্রোমোটিভ। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা কি দেখতেছিলাম, এই V1, এই V2, এই ছিল I। এখন দেখো আনিকা, যে এইখানের মধ্যে কি আছে, প্যারালাল সার্কিটে দেয়ার ইজ মোর দেন ওয়ান ওয়ে ফর দ্য কারেন্ট টু ফ্লো, তাই না? যে এই যে কারেন্টটা আসতেছে আসতেছে আসতেছে, এই যে জাংশনটায় আসলো, এই জাংশনে এখন কারেন্টটা কি করতে পারে, এই জাংশনে এখন কারেন্টটা স্প্লিট হইতে পারে। ওকে, যে কারেন্টটা কিছু কারেন্ট উপরে যাবে কিছু কারেন্ট নিচে যাবে। তো তাহলে দিস উইল বি I1 I2 ডিভিশন। তো এখন কারেন্টটা কি ফলো করে, রেজিস্ট্যান্স যত বেশি হবে ওইটার ভিতর দিয়ে কি বেশি কারেন্ট যাবে নাকি কম কারেন্ট যাবে? যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে কম কারেন্ট, তাই না? তো তাহলে ফর দা কারেন্ট, এটার জন্য আমরা কি বলতে পারি, যে প্যারালাল সার্কিটের জন্য কারেন্টটা ডিভাইড হয়ে যায় কিভাবে,
ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স যত বেশি ওই পাথ দিয়ে কারেন্ট তত কম, আর রেজিস্ট্যান্স যত কম ওই পাথ দিয়ে কারেন্ট তত বেশি ফ্লো করবে। আর ভোল্টেজের ব্যাপারগুলা কি থাকে প্রত্যেকটা লুপের জন্য, এই যে সাপোজ আমরা এই লুপটা যদি দেখি, এই লুপের মধ্যে কম্পোনেন্ট জাস্ট একটাই, তো তাহলে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই দিবে পুরাটাই কে পাবে, উপরের রেজিস্টরটা। আর ইন দা সেম ওয়ে নিচের লুপেও একটা মাত্রই কম্পোনেন্ট, তো তাহলে নিচের লুপেও সে একাই কি পাবে, পাওয়ার সাপ্লাই এর দেওয়া পুরো ভোল্টেজটা পাবে। তো তাহলে ভোল্টেজ কি থাকে প্যারালাল সার্কিটের জন্য, the voltage remains the same for parallel circuit, যে প্যারালাল যে ব্রাঞ্চ গুলা থাকবে তাদের জন্য ভোল্টেজের ভ্যালুগুলো সেম হবে, আর কারেন্টটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে কিভাবে, রেজিস্ট্যান্সের ইনভার্স রেশিওতে, যে যেখানে রেজিস্ট্যান্স বেশি ওখানে কারেন্ট কম, যেখানে রেজিস্ট্যান্স কম ওখানে কারেন্ট বেশি। ওকে, আর ফাইনালি আরেকটা ব্যাপার কি, টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা 1/RT is equal to 1/R1 plus 1/R2, এইভাবে করে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করি। বুঝতে পারছি। ওকে, তাহলে পেপার 2 যদি আসে এটা পরে চেক করে দেয়, দেন তাহলে ওই জিনিসটা আমরা একটু পরে সলিউশন করা লাগবে আর কি। আসিফ যখন চেক স্ক্রিপ্ট পাঠাবে তখন তোমরা ওরকম অ্যানসার গুলি মিলাবা মার্ক স্কিমের সাথে, দেন ওকে। সো তাহলে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।